ভুতুরে পুকুর ও কাদা কিশোরী। দীপ প্রায় ২০ বছর পর তার মামা বাড়ি ফিরল। সে কলকাতা শহরে থাকে। শহরের কংক্রিটের ক্লান্তি মেটাতে চেয়েছিল এই সবুজ গ্রামটিতে এসে। ট্রেন থেকে নেমে আরও প্রায় ১৫ কিলোমিটার পথ গরুর গাড়িতে আসতে হলো। পথের দুধারে ঘন বাঁশবাগান আর কুল গাছ। সেগুলোর ছায়া এতটাই গাঢ় যে ভর দুপুরেও মন কেমন করে ওঠে। পুরনো মামা বাড়িটা বিশাল, কিন্তু এখন তার অধিকাংশই ধসে পড়েছে। বিশাল দালানের পলেস্তরা খসে পড়েছে দীর্ঘশ্বাসের মতো। বাড়িটির যেন একটা নিজস্ব নীরবতা আছে, যা হাজার বছরের জমানো কথা বলার অপেক্ষায় স্থির হয়ে আছে। চারপাশে এত গাছপালা, এত নীরবতা যে দিনের বেলাতেও একটা অস্বস্তি হয়। মামা বাড়ির একমাত্র অভিভাবক এখন তার মেজ মামা। তিনি একটু লাজুক আর খুব কম কথা বলেন। দ্বীপের আগমনেও তিনি বিশেষ উৎফুল্লতা দেখালেন না, শুধু একবার মাথা নেড়ে নিজের কাজে চলে গেলেন। দ্বীপ দেখল বাড়ির পেছনের দিকটা প্রায় জঙ্গল হয়ে গেছে। সেদিকেই ছিল এককালে এলাকার সব চাইতে বড় পুকুর, যাকে এখন বলে জলা। সেই জলাতেই নাকি একসময় তার ঠাকুমা ডুবে গিয়েছিলেন, অনেক কাল আগে। তখন দ্বীপের জন্মও হয়নি। কিন্তু পুকুরটা এখন শুকনো। মাঝের বহু বছর জল না থাকার কারণে এখন সেটা কেবলই ফাঁকা মাটির এক বিশাল খাদের মতো পড়ে আছে, যেখানে শুকনো আগাছা ছাড়া আর কিছুই জন্মায় না। মামার কাছেই শুনল, বছর খানেক আগে গ্রামের লোকেরা চেষ্টা করেছিল পুকুরটিকে পুনরুদ্ধার করার। মাটি খুঁড়তে গিয়ে নাকি অদ্ভুত কিছু দেখেছিল তারা। মামা বললেন, সেসব পুরনো দিনের কথা। দীপ, রাতের বেলা ওদিকে যেও না। কি দেখেছিল মামা? কোনো মূর্তি? দীপ হেসে প্রশ্ন করল। সে শহরের ছেলে, এসব ভূতের গল্পে তার বিশ্বাস নেই। মামার চোখে এক পলকের জন্য ভয় দেখা গেল। না, কিছু না। তবে পুকুরটা কেন শুকিয়ে গেল তা কেউ জানে না। জল হয়তো সরে যায়নি, মাটি হয়তো জলটাকে টেনে নিয়েছে। দ্বীপের ঠোঁটের কোণে হাসিটা মিলিয়ে গেল। মাটি জল টেনে নেয়? এ কেমন কথা? প্রথম রাতটা ছিল অসহ্য নীরবতায় ভরা। দ্বীপ শুয়েছিল তার বাবার ব্যবহার করা এক পুরনো ঘরে। বাইরে এক ফোঁটা আলো নেই, শুধু ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক। রাত হয়তো ১২টা পেরিয়েছে। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে গেল। প্রথম শব্দটা ছিল ক্ষীণ কিন্তু নিশ্চিত, যেন ভেজা শ্যাওলা মারিয়ে কেউ সন্তর্পণে হেঁটে যাচ্ছে। শব্দটা আসছে শুকনো জলাশয়ের দিক থেকে। দ্বীপ উঠে বসল, কান পেতে রইল। কুকুরও ডাকছে না, বাতাসও নড়ছে না। এরপর যে শব্দটা হলো, তাতে দ্বীপের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। একটা ভারী কিছু শুকনো মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ। খস খস খস। তারপর একটা স্পষ্ট ডুব শব্দ। হ্যাঁ, সে নিশ্চিত
জল পড়ার বা ভারী কিছু জলে পড়ার শব্দ। ধপাস নয়, বরং টুপ। দীপ ঘড়ির দিকে তাকালো। রাত 1:30। কিন্তু পুকুরটা তো শুকনো। 3 দশক ধরে সেখানে এক ফোঁটা জলও নেই। তবে কিসে ডুবল? সে রাতে আর ঘুমানো হলো না। সে নিজেকে বোঝালো, নিশ্চয়ই কোনো শেয়াল কিংবা বুনো প্রাণী শুকনো মাটির উপর দিয়ে হেঁটে গিয়ে পাশের অন্য কোনো ডোবায় লাফ দিয়েছে। কিন্তু খস খস শব্দটা কেন? পরের দিন সকালে সে একটা টর্চ হাতে নিয়ে পুকুরটার দিকে গেল। মাটি ফেটে চৌচির, মাঝে মাঝে ছোট ছোট কাদার ঢিপি। গত রাতে যেখান থেকে শব্দ এসেছিল সেই নির্দিষ্ট জায়গাটা দ্বীপের নজর এড়ালো না। ঠিক মাঝখানে, যেখানে পুকুরের গভীরতা ছিল সবচেয়ে বেশি, সেখানে মাটিটা যেন কিছুটা নরম, ভেজা ভেজা। দীপ সাবধানে এগিয়ে গেল। আলো ফেলে দেখল মাটিতে একটা জিনিস স্পষ্ট, একটা আবছা ছাপ, মানুষের পায়ের ছাপ। ছাপটা খুব ছোট নয়, খুব বড়ও নয়, যেন 13-14 বছর বয়সের কোনো এক মানুষের। এবং ছাপটা একটার বেশি নেই, যেন কেউ পুকুরের মাঝখানে দাঁড়িয়েছিল এবং তারপর আর কিছু নেই। কোনো হেঁটে যাওয়ার চিহ্ন নেই, শুধু একটা পায়ের ছাপ। দীপ নিজেকে চিমটি কাটল। এ অসম্ভব। গতকাল রাতে যদি কেউ এসে থাকেও, তবে কি সে এক পায়ে দাঁড়িয়েছিল, নাকি সে উড়ে গেছে? সন্ধ্যা নামল। সন্ধ্যার আলোয় গ্রামের আকাশটা যখন রক্তবর্ণ হয়ে উঠল, তখন দ্বীপের ভেতরটা কেমন যেন ভারী লাগতে শুরু করল। সে মামাকে জিজ্ঞেস করল ওই জায়গার কথা। ওদিকে আর যেও না বাবা, পুরনো পাপের ছায়া ওটা। মামা সংক্ষেপে উত্তর দিলেন। দ্বিতীয় রাত। দীপ এবার প্রস্তুত ছিল। তার হাতে টর্চ এবং একটি শক্ত লাঠি। সে অপেক্ষা করছিল। রাত 2 নাগাদ সেই শব্দ আবার এলো। এবার যেন আরো কাছে। প্রথমে সেই খসখস শব্দ, যেন ভিজে মাটি নিয়ে কেউ খেলা করছে। এরপর থেমে থেমে চাপা গোঙানির মতো শব্দ। দীপ আর ঘরে থাকতে পারল না। জীর্ণ দরজার খিল খুলে সে সোজা পুকুরের দিকে ছুটল। টর্চের আলোয় শুকনো জলাশয়ের দৃশ্যটা অদ্ভুতভাবে মায়াবী লাগছিল। কাদা আর আগাছার সেই বিরাট খাদের মাঝখানে একটা ছোট্ট আবছা মূর্তি দেখা গেল। এক কিশোরী। কিশোরীটি হাঁটু মুড়ে বসে শুকনো কাদা খুঁড়ছে। তার পরনে ভিজে কাপড়, শরীরটা মাটির রঙের সাথে মিশে গেছে। তার পিঠটা দ্বীপের দিকে। তার খোঁড়ার ভঙ্গিতে একটা অদ্ভুত অবসাদ ছিল, যেন শত বছর ধরে সে একই কাজ করে চলেছে। দীপ লাঠিটা শক্ত করে ধরল। তার গলা শুকিয়ে কাঠ। কে তুমি? সে ফিসফিস করে জিজ্ঞেস করল। কিশোরীটি তৎক্ষণাৎ থেমে গেল, কিন্তু ফিরল না। শুধু তার মাথাটা
ধীরে ধীরে সামান্য কাত হলো। দীপ সাহস করে আরেকটু এগিয়ে গেল, তবে তার টর্চের আলোটা সরাসরি কিশোরীটির উপর পড়ল। এবার কিশোরীটি মুখ তুলল। কিশোরীটির মুখটা সাধারণ, কিন্তু তার চোখ দুটো ছিল ভয়ঙ্কর। তারা দীপের টর্চের আলো প্রতিফলিত করছিল না, বরং মনে হচ্ছিল তার চোখের কোটর দুটো কেবলই গভীর কালো জল। তার ভেজা কাদা মাখা গাল বেয়ে জল নামছিল নাকি কাদা গলে যাচ্ছিল বোঝা গেল না। কিশোরীটি দীপের দিকে এক মুহূর্ত তাকালো, তারপর তার ভেজা হাতটা দিয়ে শুকনো কাদা মাটির মাঝখানে দেখালো। তারপর যা ঘটল তা দীপকে পাগল করে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। কিশোরীটি কোনো শব্দ না করে বসে রইল, আর তার শরীরটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করল, ঠিক যেন কোনো ভারী বস্তু ধীরে ধীরে ঘন জলের তলায় ডুবে যাচ্ছে। কাদার স্তর ভেদ করে নয়, বরং কাদার পুরো আস্তরণটাই তরল জলের মতো তাকে গিলে নিচ্ছে। প্রথমে হাঁটু, তারপর কোমর, তারপর বুক, ভারী স্যাঁতস্যাঁতে ডুবের শব্দে। কাদা মাখা শরীরটা একসময় পুরোপুরি মিলিয়ে গেল, আর তার সঙ্গে সেই ডুব ডুব শব্দটাও থেমে গেল। মাঝখানে রইল শুধু একটা ছোট গর্ত, আর গতকালের মতো একটা ভেজা পায়ের ছাপ। পরদিন সকালে দীপ কাউকে কিছু না বলে কলকাতা ফিরে গেল। সে রাতে তার বাবার পুরনো ঘরে শুয়ে তার মনে হয়েছিল পুকুরটা এখনো শুকিয়ে যায়নি। পুকুরের জল কাদার রূপ নিয়েছে মাত্র, আর সেই কাদা মাটিটা এখনো অপেক্ষা করছে, হয়তো আরো কোনো ক্লান্ত আত্মাকে নিজের গভীরে টেনে নেওয়ার জন্য। কিশোরীটি হয়তো বছরের পর বছর ধরে সেই ডুবে যাওয়া জল খুঁজছিল, আর যখন সে পায়নি তখন সে নিজেই সেই কাদা জলের অংশ হয়ে গেল। এই কথা মনে এলেই তার শরীরে একটা শীতল শিহরণ জাগে। সেই গ্রামের কথা, সেই কাদা কিশোরীর কথা দীপ কাউকে বলেনি। সে জানে এই গল্প শহরে কেউ মানতে চাইবে না, আর সে নিজেও আর কখনো ওই নীরব বাড়িতে ফিরবে না।